দেখো যারা অর্গানিক কেমিস্ট্রি একেবারেই ছেড়ে দিয়েছো তাদের জন্য এই কোর্সটা। যারা ভাবছো অর্গানিক কেমিস্ট্রি আমাদের একেবারেই খুব কম নাম্বার আসছে এবং তোমরা কিভাবে সেটা রিকভার করবে, আমি তোমাদের বেসিক কিছু পার্ট যেখান থেকে তোমাদের বারবার রিপিটেড কোশ্চেন আসতে থাকে সেই পার্টগুলোই আমি তোমাদের ডিসকাস করছি এবং তার রিলেটেড কোশ্চেনও তোমাদের আলোচনা করে দিচ্ছি, যাতে তোমাদের এক্সামের সময় এখান থেকে যদি কোনো কোশ্চেন আসে তাহলে তোমরা কিন্তু কোনোভাবেই ছেড়ে আসবে না। ঠিক আছে, আমি তোমাদের যে এই সিরিজে কি হবে না, তোমাদের 60/60 যে তোমাদের 60 নাম্বার যে এতে থাকে নিটে, সেই 60 নাম্বার কিন্তু তোমরা এখান থেকে কিন্তু ইজিলি 60 মিনিমাম তোমরা 50 নাম্বার কভার করতেই পারবে। 50 নাম্বার পাবেই তোমরা যদি তোমরা এই টপিকগুলোকে একটু ভালোভাবে দেখে নাও। এবং আমি যে ক্লাসটা করাবো তার নোট, তার পিপিটি আমি অ্যাটাচ করে দেবো, সেটাও তোমরা পেয়ে যাবে। আর তার সাথে তোমরা প্রতিদিন সকাল হলে শুধুমাত্র সেই পিপিটিটা একবার করে দেখে নেবে। 5 থেকে 10 মিনিট লাগবে পিপিটিটা ওভারলুক করার জন্য। তোমরা এক্সামের দিন পর্যন্ত এই পিপিটিটা দেখতে থাকবে, যদি কোনো অসুবিধা থাকে ডাইরেক্টলি তোমরা মেসেজে লিখবে। ঠিক আছে, চলো শুরু করছি আমাদের ক্লাস 11-এর যে চ্যাপ্টার, যেখানে বেসিক অর্গানিকের পার্ট ছিল। সেই বেসিক অর্গানিকের অনেক বড় চ্যাপ্টার, এত বড় চ্যাপ্টার কমপ্লিট করা সত্যিকারের ডিফিকাল্ট, কিন্তু যে যে পার্ট থেকে কোশ্চেন আসে সেই পার্টগুলো আমি তোমাদের নিয়ে এসেছি। এই পার্টগুলো ভালো করে করে রাখবে, দেখবে এখান থেকে একটা কোশ্চেন তো এখানের কমন পাবেই। ফার্স্ট কি যে চ্যাপ্টারের আমি তোমাদের হাইব্রিডাইজেশন সম্বন্ধে জানাবো। হাইব্রিডাইজেশনের রিলেটেড কোনো না কোনো কোশ্চেন আসে। আবার নিটে দেখেছি টিএলসি প্লেট মানে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি সম্বন্ধে কোশ্চেন আসে। তারপরে জৈব যৌগের গুণগত বিশ্লেষণ মানে হচ্ছে লেসাইন টেস্ট যে থাকে সেখান থেকেও কিন্তু তোমাদের কোশ্চেন থেকে থাকে। দেন আইইউপিসি নেমের আমি কিছু বেসিক আইডিয়া দিয়ে দেবো, যেখান থেকে তোমরা কিন্তু আইইউপিসি নেম লিখতে পারবে। আইসোমারিজম, এখান থেকে কোনটা মেটামেরিজম, তারপরে তোমার কোনটা তার ট্রিক আমি কিন্তু ভালোভাবে বলে দেবো, কিভাবে আইসোমারিজম মনে রাখবে, কার্বোকেটাউনের স্টেবিলিটি অর্ডার তোমাদের দেখিয়ে দেবো। অ্যান্ড দেন রিয়েজেন্ট। দেখো রিয়েজেন্ট একটা এত বড় চ্যাপ্টার, কিন্তু রিয়েজেন্ট যদি মনে রাখো তোমাদের ডাইরেক্টলি এক্সামে কিন্তু কোশ্চেন করছে। যেমন এই রিসেন্টলি ধরো যেই মেনের এক্সাম হলো, সেখান থেকে তো ডাইরেক্টলি রিয়েজেন্ট থেকেই অর্গানিক কেমিস্ট্রির অনেক কোশ্চেন চলে এসেছিলো। তো রিয়েজেন্টগুলো তোমরা 1 বাই 1 লিখে রাখবে। চলো স্টার্ট করছি। প্রথম কি না, প্রথম ছিল হাইব্রিডাইজেশন। তা হাইব্রিডাইজেশন আমি তোমাদের বেশি কিছু হাইব্রিডাইজেশন। তো হাইব্রিডাইজেশন মানে কোন কোন পার্ট থাকবে না, হাইব্রিডাইজেশন হচ্ছে তোমার যে sp3 sp2 অ্যান্ড sp হাইব্রিডাইজেশন এটা হয়। ঠিক আছে, তো sp3 হাইব্রিডাইজেশন মানে কি হবে না, তোমার সি সিঙ্গেল বন্ড সি যদি থাকে তখন সেটা sp3 হাইব্রিডাইজেশন, মনে করো CH3 sp2 মানে হচ্ছে সি ডবল বন্ড সি, তাহলে তোমার sp2 হাইব্রিডাইজেশন, CH2 এখানে CH2 করলাম, আর sp হচ্ছে কি না ট্রিপল বন্ড CH এন্ড CH হাইব্রিডাইজেশন, এটা হচ্ছে তোমার sp হাইব্রিডাইজেশন। তোমাদের এখান থেকে কি কি কোশ্চেন আসে হাইব্রিডাইজেশন থেকে, যদি কোশ্চেন আসে ফার্স্ট কোশ্চেন আসতে পারে হাইব্রিডাইজেশন কি, হাইব্রিডাইজেশন sp3 sp2, দেন তোমাদের আসতে পারে sp হাইব্রিডাইজেশন একটা কোশ্চেন। তারপরে এখান থেকে আরো কি কোশ্চেন আসতে পারে না, পাই বন্ড ইলেকট্রন, সিগমা বন্ড ইলেকট্রন কতগুলো, সেখান থেকেও কোশ্চেন আসতে পারে, সিগমা বন্ড অ্যান্ড পাই বন্ড ইলেকট্রনস, এটাও তোমাদের কিন্তু কোশ্চেন আসতে পারে। আর কি কোশ্চেন আসতে পারে, অ্যাসিডিটি অর্ডার কোশ্চেন আসতে পারে এই হাইব্রিডাইজেশনের উপরেই। তারপরে তোমাদের আর কি কোশ্চেন আসতে পারে না, দেখো এসপি হাইব্রিডাইজেশন সিগমা বন্ড পাই বন্ড অ্যাসিডিটি অর্ডার, অ্যাসিডিটির রিভার্স হচ্ছে বেসিসিটি অর্ডার। ওকে, এইগুলো তোমাদেরকে কিন্তু মনে রাখতেই হবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের যে আরো কিছু কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো কি, যেমন হচ্ছে রেশিও অফ সিগমা বন্ড পাই বন্ড, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এখন রিসেন্টলি কোশ্চেন জিজ্ঞেস করছে রেশিও অফ সিগমা বন্ড পাই বন্ড, সো মনে রাখবে। আর লাস্টে কি থাকে না, পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার অর পার্সেন্টেজ অফ পি ক্যারেক্টার। দেখো প্রত্যেকটাই কিন্তু আমরা এখানে ডিসকাস করে নেবো। অর্গানিক কেমিস্ট্রিতে তো sp3 sp2 sp হাইব্রিডাইজেশনই হয়, আর তো বাকি আদার হাইব্রিডাইজেশন তোমাকে জিজ্ঞেস করবে না, তো এটাই তোমাদের এখানে কভার হচ্ছে। তো sp3 হাইব্রিডাইজেশন যেখানে কি না পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার যদি দেখি, দেখো 4টা ভাগ রয়েছে, টোটালটা কি 100%, তাহলে টোটাল যদি 100% হয় এস একটা এসের জন্য কি হবে না 25%, তো sp3 হাইব্রিডাইজেশনের পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার কত না 25%। ওকে, এইটা কত না 3, তার মানে এটা হচ্ছে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার কত না
33%, আর এখানে এস কত না 50% পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার, ঠিক আছে। বা এই যে 25 মানে হচ্ছে 1/4, আর এটা লেখা হয় কত 1/3, আর এটা লেখা হয় 1/2। এভাবেও তোমাদের জিজ্ঞেস করতে পারে কোশ্চেন, কারণ দেখো 1/4 মানে 25, 1/3 মানে হচ্ছে 33, আর 1/2 মানে হচ্ছে 50%। তো এভাবেও কোশ্চেন জিজ্ঞেস করে। আরেকটা কোশ্চেন তোমাদের কি জিজ্ঞেস করে না এসিডিটি সম্বন্ধে, না পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার যখন বেড়ে যায় তখন এসিডিটি কি হয় না এসিডিটি বৃদ্ধি পায়, ঠিক আছে। সিগমা বন্ড পাই বন্ড ইলেকট্রন তোমরা তো ইজিলি ক্যালকুলেট করতে পারবে যে কতগুলো যদি ট্রিপল বন্ড থাকে তার মানে কি হয় একটা পাই বন্ড, একটা পাই বন্ড, আর একটা ট্রিপল বন্ড থাকলে একটা সিগমা বন্ড হয়। ডবল বন্ড থাকলে একটা সিগমা বন্ড একটা পাই বন্ড, অ্যান্ড সিঙ্গেল বন্ড থাকলেও এখানে কি সিগমা বন্ড। এবারে কার্বন কার্বন সিগমা বন্ড জিজ্ঞেস করেছে বা টোটাল সিগমা বন্ড টোটাল পাই বন্ড সেটা তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। এখানে আমি আর তোমাদের বেশি কিছু বলছি না। তাহলে sp3 sp2 হয়ে গেল, সিগমা বন্ড পাই বন্ড হয়ে গেল, অ্যাসিডিটি অর্ডার হয়ে গেল। আর বেসিসিটি অর্ডার যদি বলি অ্যাসিডিটি রিভার্স বেসিসিটি হয়, কারণ অ্যাসিডিটি যত বাড়বে বেসিসিটি তত কমবে। পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার যত বাড়বে তার মানে হচ্ছে sp হাইব্রিডাইজেশনের অ্যাসিডিটিটা বেশি হয় অ্যালকাইনের, তারপর হচ্ছে অ্যালকিন, তারপরে হচ্ছে অ্যালকেন। তো এটা হলো। আর সিগমা বন্ড পাই বন্ড রেশিওটা কি মানে হচ্ছে সিগমা বন্ড কতগুলো আছে মনে করো এখানে টোটাল সিগমা বন্ড কতগুলো রয়েছে না এখানে দুটো চারটা, আর এখানে একটা পাঁচটা, তাহলে সিগমা বন্ড আছে পাঁচটা আর পাই বন্ড আছে একটা, তাহলে রেশিও কত হবে সিগমা ডিভাইডেড বাই পাই, তো 5/1, তো তোমার 5 হবে রেশিও। সো এইভাবে সিগমা বন্ড পাই বন্ড রেশিও জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। কনসেপ্ট ক্লিয়ার হাইব্রিডাইজেশন। আমি নেক্সট পার্টে আসবো, তার আগে তোমাদের একটা কোশ্চেন দিয়ে দিচ্ছি, তোমরা এটা হোমওয়ার্ক করে রাখবে। ধরো CH3 CH সিঙ্গেল বন্ড CH2, দেখো এখানে CH লিখেছি না, এখানে আর একটা কি করছি না OH লিখে দিলাম, আর CH2 এখানে আমি CH3 দিলাম। তো এই যে আমি CHOH লিখলাম, তো এই OH এর তোমার যে এই কার্বনটা, এই কার্বনের হাইব্রিডাইজেশন কত হবে তোমরা অবশ্যই করতে পারবে, তোমরা কমেন্টে লিখে দেখাবে কি হচ্ছে। আরেকটা কোশ্চেন তোমাদের সেম আমি দিচ্ছি যে CH2 ডবল বন্ড CH2, তো এটা আমরা জানি, ঠিক আছে। এই কার্বনগুলো কি হয় না sp2 হাইব্রিডাইজেশন হয়, sp2 হাইব্রিডাইজেশন হয়। কিন্তু যদি এইরকম দেওয়া থাকে তখন কি হাইব্রিডাইজেশন হবে না এই কার্বনের যে হাইব্রিডাইজেশন হয় এই কার্বনটা sp হাইব্রিডাইজেশন হয়, এটা এলিন সিস্টেম, এটা তোমরা এক্সেপশনালি লিখে রাখবে। আরেকটা তোমাদের সিগমা বন্ড পাই বন্ড রেশিও রিলেটেড একটা পার্ট বলছি, তোমরা সেটা লিখে রাখবে। যেমন ধরো এটাকে কি বলা হয় না বেনজিন, বেনজিনে কতগুলো সিগমা বন্ড পাই বন্ড আছে, সেই রকম কি না এই যে এটা এটা এটাকে কি নাম তোমরা দেখো এটা পিরোল, সেই রকম ভাবে কি না পিরিডিন, তাও পিরিডিনের সিগমা বন্ড পাই বন্ড রেশিও অনেক সময় জিজ্ঞেস করে, এটা পিরিডিন, সো পিরিডিনের সিগমা বন্ড পাই বন্ডের রেশিও, পিরোলের সিগমা বন্ড পাই বন্ড রেশিও, বা থায়োফিনের সিগমা বন্ড পাই বন্ড রেশিও, এগুলো কিন্তু তোমাদের এটাকে বলা হয় থায়োফিন, থায়োফিন, ওকে। এটাকে বলা হয় কি না বেনজিন, বেনজিন, এটাকে বলা হয় কি না পিরিডিন, পিরিডিন, ওকে। এটা তোমরা শুধু লিখো, হাইব্রিডাইজেশন এখান থেকেই আসবে, আর এর থেকে বাইরে হাইব্রিডাইজেশনের কোনো তোমাদের কোশ্চেন হবেও না, তোমরা যেখানে শুধুমাত্র ডবল বন্ড সিঙ্গেল বন্ড দেখবে সেটা তোমরা ফিল আপ করে নেবে। কনসেপ্ট ক্লিয়ার? চলো আমরা নেক্সট পার্ট দেখছি। হাইব্রিডাইজেশনের পরে যে পার্টটা দেখবো বলেছিলাম সেটা হচ্ছে কি না টিএলসি। টিএলসি হচ্ছে কি না থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, টিএলসি কে বলা হয় থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। তোমাদের নিট এক্সামে এসেছিল, যেই যে জেনপাস এক্সাম সেখানেও কিন্তু এসেছিল যে এর কি না উপাদান কি কি থাকে, উপাদান না উপাদান থাকে কি না থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতে সিলিকা থাকে, তাহলে সেই সিলিকা হচ্ছে উপাদান। আরেকটা কি থাকে সিলিকা জেল, অ্যালুমিনা বা সেলুলোজ, উপাদানটা শুধু লিখে রাখবে তাহলেই হবে। সিলিকা জেল, সিলিকা জেল, তারপরে হচ্ছে অ্যালুমিনা, অ্যালুমিনা বা সেলুলোজ, বা সেলুলোজ, সেলুলোজ, ওকে। এই এই শুধু পার্টটা লিখে রাখবে, আর লিখে রাখার কিছু দরকার নেই। নেক্সট আমি বলছি কি না তোমাদের নেক্সট পার্ট হচ্ছে জৈব যৌগের গুণগত বিশ্লেষণ। যেখানে গুণগত বিশ্লেষণ আছে সেই গুণগত বিশ্লেষণের যে পার্ট, সেই পার্ট থেকে তোমরা শুধুমাত্র লিখে রাখবে কি গুণগত বিশ্লেষণ,
বিশ্লেষণ। সো দেখো এখান থেকে যে পার্ট থাকে সেটা হচ্ছে কি না নাইট্রোজেন টেস্ট, সালফার টেস্ট আর হেলোজেন টেস্ট। এক্স হেলোজেন যেটা হচ্ছে ক্লোরিন আর ব্রোমিন টেস্ট করা হয়, সেই হেলোজেন টেস্টের দেখা যায়। তোমাদের এক্সামে কিন্তু অনেকবার কোশ্চেন এসেছে এই নাইট্রোজেন টেস্ট আর সালফার টেস্ট রিলেটেড, তো তোমরা এটা নোট ডাউন করে রাখবে। নাইট্রোজেন টেস্ট মানে কি না লেসাইন টেস্ট, লেসাইন টেস্টের মাধ্যমে নাইট্রোজেনকে শনাক্তকরণ করা যায়, ঠিক আছে। সো লেসাইন টেস্ট যে থাকে সেই লেসাইন টেস্টে তোমরা একটা যে ফর্মুলা, সেই ফর্মুলাটা লিখে রাখবে কি Fe4 FeCN6, এটা Fe4 FeCN6 হোল থ্রাইস, এটা এই পার্টটা মনে রাখবে। এটা লেসাইন টেস্টের যে পার্ট নাইট্রোজেন শনাক্তকরণ করার জন্য। আর যে Fe4 FeCN6 যেটাকে বলা হয় ফেরিক সায়ানাইড বা কে না প্রোসিয়ান ব্লু, যেটা কিন্তু কোশ্চেনে জিজ্ঞেস করতে পারে। প্রোসিয়ান ব্লু, ওকে। দেখো নাইট্রোজেন টেস্ট হলো। এবারে সালফার টেস্ট যখন থাকে তখন সালফার টেস্টের জন্য যেটাকে বলা হয় কি না বেগুনি বর্ণের কালার দেখা যায়, যেটা হচ্ছে Na2FeCN5। এই যে সালফার টেস্ট যেটা হচ্ছে কি বেগুনি বর্ণের কালার থাকে, বেগুনি বর্ণের কালার। আর তার যে ফর্মুলা, সেই ফর্মুলাটা হচ্ছে কি না ফর্মুলাটা হচ্ছে Na2FeCN5 NOS, Na2FeCN5 NOS। তো এখানে কি না এটা বেগুনি বর্ণের রং দেখা যায়, যেটাই তোমার কি হয় না সালফার টেস্ট করা যায়। এই সালফার, এই সালফারটাকে টেস্ট করা যায়। সেম আরেকটা পার্ট তোমাদের জিজ্ঞেস করতে পারে যে নাইট্রোজেন অ্যান্ড সালফার যদি একসাথে থাকে তখন যে কম্পাউন্ডটা তৈরি হয় সেটা কি নাইট্রোজেন প্লাস সালফার এট এ টাইম যদি থাকে তখন যে তোমাদের কম্পাউন্ড হয় সেটা হচ্ছে কি না FeSCN3, FeSCN3, যেটা কি না রেড কালার, লাল রং, এটা লাল রঙের কালার হয়। সো এই তিনটি পার্ট তোমরা নোট ডাউন করে লিখে রাখবে, কিন্তু এখান থেকেই তোমাদের কোশ্চেন আসবেই। লেসাইন টেস্ট যদি তোমাদের আসে হয়তো এই কালারটা জিজ্ঞেস করে প্রোসিয়ান ব্লু, লেসাইন টেস্টে নাইট্রোজেন টেস্টের জন্য Fe4 FeCN6। বেগুনি বর্ণের কালার হলে তখন লিখবে Na2FeCN5 NOS, আর যদি লাল রঙের কালার লেখা থাকে তখন FeSCN6, যেটা হচ্ছে কি নাইট্রোজেন প্লাস সালফার দুটোই প্রেজেন্ট থাকবে, ঠিক আছে। সো এটা হলো গুণগত বিশ্লেষণ। তারপর হচ্ছে পরিমাণগত বিশ্লেষণের জন্য তোমাদের যে কোশ্চেন আছে সেটাও তোমরা লিখে রাখবে। পরিমাণগত বিশ্লেষণ, দেখো পরিমাণগত বিশ্লেষণ মানে তোমাদের দুটো জেল ডাল মেথড একটা থাকে, জেল ডাল পদ্ধতি। সো জেল ডাল পদ্ধতিতে নাইট্রোজেনের কত পরিমাণ নাইট্রোজেন থাকে তার ক্যালকুলেশন, শতকরা পরিমাণ নির্ণয় করা হয়। কোশ্চেন তোমাদের আসে কি জেল ডাল পদ্ধতিতে এক্সেপশনাল একটা কোশ্চেন আসে, এক্সেপশনাল যে এক্সেপশনাল কোশ্চেনটা কি না জেল ডাল পদ্ধতিতে যদি অ্যাজো কম্পাউন্ড থাকে, নাইট্রো কম্পাউন্ড থাকে তখন কিন্তু সেখানে হয় না যে পিরিডিন টাইপ কম্পাউন্ড, তারপরে অ্যাজো কম্পাউন্ড, তারপরে হচ্ছে নাইট্রো গ্রুপ কম্পাউন্ড, নাইট্রো গ্রুপ কম্পাউন্ড যেগুলো থাকে, যেগুলো জেল ডাল পদ্ধতিতে কিন্তু পার্সেন্টেজ অফ নাইট্রোজেন কি না ক্যালকুলেশন করা যায় না। তো এই জেল ডাল পদ্ধতির এক্সেপশনাল পার্টটা তোমরা শুধু লিখে রাখবে। আরেকটা পার্ট তোমাদের বলে দিই জেল ডাল পদ্ধতিতে যে কি হয় না পার্সেন্টেজ অফ নাইট্রোজেন যে ক্যালকুলেশন করে তার যে ফর্মুলা না পার্সেন্টেজ অফ নাইট্রোজেন ক্যালকুলেশনের জন্য কি 1.4 V1 মাইনাস V2 ইন্টু N1/W, এটা পার্সেন্টেজ অফ ক্যালকুলেশন জেল ডাল পদ্ধতি, ঠিক আছে। আর একটা কি মনে রাখবে না তোমাদের জেল ডাল আর ডুমার পদ্ধতি একটা থাকে, তোমরা ওটা বইয়ে লিখে নেবে দেখে, অ্যান্ড ডুমার পদ্ধতির ফর্মুলাটাও তোমরা লিখে নেবে, জেল ডাল অ্যান্ড ডুমার পদ্ধতি এটাও একটা পার্সেন্টেজ অফ নাইট্রোজেনের ক্যালকুলেশন। কিন্তু মনে রাখবে তোমাদের যদি এক্সামে আসে এই জেল ডাল পদ্ধতির যে এক্সেপশনাল পার্ট পিরিডিন, অ্যাজো, নাইট্রো গ্রুপ, ডায়াজো কম্পাউন্ড এগুলো থেকে আসে। পিরিডিনের স্ট্রাকচার তো আমি তোমাদের দেখালাম,
পিরিডিন মানে হচ্ছে তোমার, এটা হচ্ছে পিরিডিনের স্ট্রাকচার। অ্যাজো কম্পাউন্ড মানে ধরো নাইট্রোজেন রয়েছে, এখানে OH, আর এখানে N ডবল বন্ড N থাকে, দিয়ে যদি কোনো গ্রুপ থাকে তখন তাকে তুমি অ্যাজো কম্পাউন্ড বলবে। নাইট্রো গ্রুপ মানে তো তোমরা বুঝতেই পারছো, নাইট্রোটিন কম্পাউন্ড, নাইট্রো গ্রুপ NO2। আর ডায়াজো কম্পাউন্ড মানে হচ্ছে কি না, এখানে যদি N2 প্লাস আর Cl মাইনাস, এটা হচ্ছে একটা ডায়াজোনিয়াম সল্ট। এই টাইপ কম্পাউন্ডগুলো যদি থাকে তাহলে কি না তোমার জেলডাল মেথডে পার্সেন্টেজ অফ নাইট্রোজেন ক্যালকুলেট করতে কিন্তু পারবে না। ঠিক আছে, চলো নেক্সট যে আমাদের যে পার্ট বলেছিলাম সেই পার্টটা তোমাদের একটু বলে দিচ্ছি। IUPAC নোমেনক্লিচার। সো IUPAC নোমেনক্লিচার তোমাদের জেনারেলি যে কোশ্চেন আসে সাধারণত কি দেয় না, ধরো এইরকম একটা গ্রুপ দিয়ে দিল, দিয়ে এখানে COOH দিয়ে দিল, তাহলে আর এখানে অ্যালকোহল গ্রুপ দিয়ে দিল। তখন তোমরা সবাই কনফিউজ হয়ে যাবে যে কোথা থেকে নামকরণ করব। তো তোমাদের এইরকম কম্পাউন্ড দিবে, এর থেকে তো বড় কম্পাউন্ড তোমাদের দিবে না। তো এই জন্য তোমাদের IUPAC নোমেনক্লিচার যে অর্ডার, সেই অর্ডারটা তোমরা লিখে রাখবে। যেমন হচ্ছে কি না, মনে রাখবে অ্যাসিড গ্রুপ। অ্যাসিড হচ্ছে কি সব থেকে তোমার প্রায়োরিটি প্রথমে হয়, অ্যাসিড গ্রুপের প্রায়োরিটি। এটার যদি তুমি নামকরণ করো তাহলে এইটা এর নামকরণ এখান থেকে 1 2 3 4 5 এরকম হবে, কারণ অ্যাসিড গ্রুপের নামকরণ প্রথমে আসে। তোমরা এটা সবসময় মনে রাখবে। অ্যাসিড গ্রুপ, অ্যাসিড মানে কি না COOH গ্রুপ, যাকে আমরা কার্বক্সিলিক অর 1 উইক অ্যাসিড বলি। তারপরে যেটা থাকে সালফোনিক গ্রুপ SO3H, ধর হচ্ছে সালফোনিক গ্রুপ SO3H, এটাও সালফোনিক অ্যাসিডেরই গ্রুপ থাকে। তারপরে তোমার কি বলবো না অ্যাসিটিক অ্যানহাইড্রাইড AC2O, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড মানে হচ্ছে C ডবল বন্ড O, এটা C ডবল বন্ড O, এটা হচ্ছে কি না অ্যাসিডিক অ্যানহাইড্রাইড গ্রুপ, মানে অ্যাসিডিক পার্ট যেগুলো থাকছে সেগুলো হচ্ছে তোমার অ্যাসিডিক অ্যানহাইড্রাইড। দেন অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড হ্যালাইড মানে হচ্ছে C ডবল বন্ড OX, এটা হচ্ছে অ্যাসিড হ্যালাইড। তাহলে অ্যাসিডের পার্টেই দেখো অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, অ্যাসিডিক অ্যানহাইড্রাইড, অ্যাসিড হ্যালাইড সবগুলোই কিন্তু এর পার্টেই রয়েছে। তারপরে রয়েছে অ্যাসিডেমাইড, আর C ডবল বন্ড O NH2, এটা হচ্ছে অ্যাসিডেমাইড। তাহলে অ্যাসিডিক টাইপ যখন গ্রুপ থাকবে তখন তার প্রায়োরিটিটা আগে হবে, আর তার প্রায়োরিটিটা আগে হওয়ার জন্য তোমাদের কিন্তু অর্ডারটা এইরকম অ্যাসিড থাক, অ্যাসিডেমাইড থাক, অ্যাসিড হ্যালাইড থাক, অ্যাসিডিক অ্যানহাইড্রাইড গ্রুপ থাক, সেই গ্রুপগুলোকে আগে তোমরা প্রায়োরিটি লিখে নেবে। ঠিক আছে, তারপরে কি থাকে সায়ানো অ্যালডিহাইড কিটোন, সায়ানো, দেন তোমার অ্যালডিহাইড গ্রুপ, দেন তোমার কিটোন গ্রুপ, কিটোন গ্রুপ, কিটোন গ্রুপ। ঠিক আছে, সায়ানো অ্যালডিহাইড কিটোন, দেন অ্যালকোহল এমিন, অ্যালকোহল গ্রুপ, তারপরে হচ্ছে কি না এমিন গ্রুপ, অ্যালকোহল এমিন গ্রুপ, এটা তোমরা লিখে রাখবে। অ্যালকোহল এমিন, তারপরে ইথার, লাস্টে কি থাকে না ইথার লিঙ্কেজ, ইথার। সো যদি তোমরা লিখে রাখো এই পার্টটা, এর থেকে বাইরে তোমাদের কোশ্চেন আসবে না। যেমন অ্যাসিডিক অ্যানহাইড্রাইড লিখেছি, হ্যাঁ অ্যাসিডিক অ্যানহাইড্রাইড। সো এটা হলো। আর একটা মনে রাখবে ট্রিপল বন্ড ডবল বন্ড যদি থাকে তখন তুমি কাকে আগে করবে না, ট্রিপল বন্ড ডবল বন্ড থাকলে ডবল বন্ডকে আমরা আগে করব, তারপর হচ্ছে ট্রিপল বন্ড, ডবল বন্ড, দেন প্রায়োরিটি হচ্ছে কি না ট্রিপল বন্ডের প্রায়োরিটি, ট্রিপল বন্ডের প্রায়োরিটি, এটা এটা। সো এই প্রায়োরিটি অর্ডার যদি তোমরা লিখে রাখো, তারপরে তো তোমরা জানোই সাধারণত মিথেন কাকে বলবে, ইথেন কাকে বলবে, প্রোপেন কাকে বলবে, বিউটেন কাকে বলবে, এগুলো তো তোমাদের আর কোনো কিছু প্রবলেম হবে না। তো এই পার্টটা তোমরা ভালোভাবে নোট ডাউন করে রাখো। ঠিক আছে, নেক্সট দেখো, আমি নেক্সট তোমাদের যে পার্ট বলছি সেই পার্টটা তোমরা লিখে রাখবে। ধরো তোমাদের এক্সামে কোশ্চেন এসেছে, কেমন কোশ্চেন না সি, এইরকম আমি তো তোমাদের নিটে কোশ্চেন দেখেছিলাম, CH ট্রিপল বন্ড C, দেন C ডবল বন্ড CH2, এরকম কোশ্চেন রয়েছে তোমাদের। তো এখানে কাকে আগে প্রায়োরিটি দিবে, ডবল বন্ড না ট্রিপল বন্ড? অবশ্যই ডবল বন্ডের প্রায়োরিটি আগে আসবে, তারপরে ট্রিপল বন্ড 1 2 3 4, তাহলে ট্রিপল বন্ডের প্রায়োরিটি পরে হবে, প্রথমে ডবল বন্ডের প্রায়োরিটি হবে। তাহলে তোমার নাম এইভাবে হবে, 1 বিউটিন হবে, দেন তারপরে 4 আইন কি 3-তে আইন হবে। ঠিক আছে, দেন দেখো তোমাদের আরেকটা যে পার্ট আমি বলেছিলাম সেটা হচ্ছে আইসোমারের পার্ট। সো আইসোমার পার্ট, দেখো আইসোমারের যে ট্রিক, সেই ট্রিক শুধুমাত্র লিখে রাখবে, তাহলে আর তোমাদের কোনো কিছু আর এর থেকে বাইরে কোশ্চেন এলে দেখবে তখন একটু সাইড হয়ে যাবে। কিন্তু আমার মনে বলে আইসোমার থেকে যদি কোশ্চেন আসে এই পার্ট থেকে আসবে। সো যদি তোমরা কি জানো অ্যালকেন যেটা হচ্ছে CnH2n+2, ঠিক আছে, অ্যালকেনের যে জেনারেল ফর্মুলা CnH2n+2, যদি তোমার কি হয় না এন এর ভ্যালু আমি লিখছি,
আমি বলছি টোটাল নাম্বার অফ আইসোমার, ঠিক আছে। সো এন এর ভ্যালু 3, 4, 5, এটা তোমরা টেবিল আকারে লিখে রাখবে। এই CnH2n+2 এর ক্ষেত্রে 2O এর ক্ষেত্রে CnH2n+2O যদি থাকে, এন এর ভ্যালু যদি 3 হয় তখন কি হবে তার ফর্মুলা, না C3H8O, ঠিক আছে। এখানে 4 যদি হয় C4H10O, আছে না, 5 হলে C5H12O। তাহলে এগুলোর কতগুলো নাম্বার অফ আইসোমার হবে সেটা ট্রিক আমি বলে দিচ্ছি। শুধু যদি 3 থাকে তখন তোমার 3 নাম্বার অফ আইসোমার হয়, যদি 4 থাকে তখন তোমার কত নাম্বার অফ আইসোমার হবে 7, আর 5 যদি থাকে তাহলে 8। তো 378 মনে রাখবে, 3, 4, 5, 3, 7, 8। সো CnH2n+2O যদি তোমরা দেখতে পাও তার আইসোমারের ট্রিক কিন্তু এটাই, 3, 7, 8, 3, 3, 4, 7 and 5, 8। দেখো 3, 4, 5, 6টা ছেড়ে দাও, 7, 8 এইভাবে তোমরা যদি বসিয়ে দাও টেবিল আকারে, তাও তোমরা এই CnH2n+2O এর তোমরা আইসোমার কিন্তু বার করতে পারবে। এটা কিন্তু মনে রাখবে অক্সিজেনের ক্ষেত্রে আমি বললাম, ঠিক আছে। এরপরে কি না, মেটামার যে তোমাদের আইসোমার থাকে, মেটামার হচ্ছে কি C4H10O। এই যদি আমরা লিখি C4H10O, C5H10O, মানে এটা তোমাকে যদি মেটামার জিজ্ঞেস করে, মেটামারের কতগুলো হবে মেটামার, ঠিক আছে। C4H10O, C5H10O, তারপর হচ্ছে C4H8O, C4H8O, এগুলোর কিন্তু সবগুলোই যে আইসোমার থাকে সেই আইসোমারগুলো তোমাকে মনে রাখতে হবে। না C4H10O, C5H10O আর C4H11N, C4H11N, এই যে এই তিনটে রয়েছে না, এই তিনটের কিন্তু আইসোমার মনে রাখবে 3 হয়। মেটা আইসোমার কত হয় না, মেটামার যেটা হয় 3, আর C4H8O2 আইসোমার হয় 2, এটা। সো C4H10 দাও, 11 দাও, নাইট্রোজেন, অক্সিজেন, অক্সিজেন, তার মেটামার যদি কোশ্চেনে পুছে জিজ্ঞেস করে তখন বলবে 3, আর C4H8 থাকলে তখন কিন্তু এর যে মেটামার স্ট্রাকচার হয় সেটা হচ্ছে 2। তাহলে এটা তোমরা শুধুমাত্র লিখে রাখবে, আর আমি যেভাবে বললাম একটু একটু করে তোমরা পিপিটিটা দেখতে থাকবে, তোমাদের আর এখান থেকে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন আমি তোমাদের আর একটু পার্ট আগে বলছি, যে টোটোমার প্রদর্শন করে না, এটা আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট, যেটা টোটোমার পজিশন, টোটোমার যেটা আমরা বলি না টোটোমার, সেই টোটোমারের কোশ্চেন আমি তোমাদের একটু ডিসকাস করে দিই। দেখো টোটোমার কোথায় দেখায় আর কোথায় দেখায় না সেটা তোমাকে বলতে হবে। সো টোটোমার যেখানে দেখবে যে ব্রিজ হেড পজিশন যদি তোমার আলফা হাইড্রোজেন থাকে তখন কিন্তু সেটা টোটোমার প্রদর্শন করে না, ঠিক আছে। মনে করো এই যে এটা একটা কি না 6 মেম্বার রিং, এখানে আমি এটা ব্রিজ হেড কার্বন লিখছি, এখানে তোমার ডবল বন্ড ও, দেখো এই এখানে কি এটা একটা হাইড্রোজেন, আলফা হাইড্রোজেন রয়েছে। সো আলফা হাইড্রোজেন যদি থাকে তাহলে আমি কি বলবো না, এখানে আমি এনাদার একটা গ্রুপ পিএইচ গ্রুপ, এখানে একটা পিএইচ গ্রুপ দিলাম, তাহলে দেখো এখানে হাইড্রোজেন নেই। সো কিটোনের পাশে যদি হাইড্রোজেন গ্রুপ থাকে তখন তো তুমি তখন টোটোমার করবে। কিন্তু এই যে দেখো এক্সেপশনাল, এই আলফা হাইড্রোজেন যদি থাকে, এটা কিন্তু আলফা হাইড্রোজেন, দেখো এই আলফাতে কোনো হাইড্রোজেন নেই, ঠিক আছে না। এটা এই রকম টাইপ যদি ব্রিজ হেড কার্বনে আলফা হাইড্রোজেন থাকেও কিটোনের পাশে, সেটা টোটোমার শো করে না, টোটোমার এটা দেখায় না, দেখায় না, দেখায় না, এটা লিখে রাখবে, এটা তোমাদের একটা এক্সেপশনাল পার্ট। ঠিক সেইভাবে আরেকটা কি, ব্রিজ হেডে যদি ধরো কার্বনিল গ্রুপ এইরকমও যদি থাকে তাও কিন্তু সেখানেও তোমরা দেখতে পাবে এই যে এই কার্বনিলেও যদি হাইড্রোজেন থাকে, ব্রিজ হেডেও হাইড্রোজেন, দেখো এটাও কিন্তু কি না টোটোমার শো করে না। ব্রিজ হেড পজিশনে হাইড্রোজেন যদি থাকে তখন তোমার টোটোমার শো করে না। ঠিক সেইভাবে যদি কি থাকে না এইরকম, এইরকম এখানে ডবল বন্ড ও, এখানে ডবল বন্ড ডবল বন্ড, এখানে ডবল বন্ড NH যদি থাকে, এটাও কিন্তু টোটোমার শো করে না। সিমিলার টাইপ কম্পাউন্ড কুইনোন, এই এটা, এটাও কিন্তু টোটোমার শো করে না, ডবল বন্ড ও ডবল বন্ড ও, এটা। সো তোমরা শুধুমাত্র লিখে রাখবে টোটোমার দেখায় না, একটা দুটো তিনটে চারটা এক্সাম্পল, এই 4টি এক্সাম্পল লিখে রাখো। এক্সামে যদি আসে তোমাদের এই 4টি এক্সাম্পল থেকেই কোশ্চেন আসবে, যেখান থেকে কিন্তু টোটোমার তোমার প্রদর্শন করে না, ঠিক আছে। আর একটা পার্ট তোমাদের যে এক্সামে যদি জিজ্ঞেস করে এখান থেকে, যে স্ট্যাগার্ড কনফরমেশন আর ইক্লিপস কনফরমেশন, ধরো এটা হচ্ছে কি এই যে মিথেন আর ইথেন,
কারণ এই যে এটা একটা কার্বন আর এই মাঝেরটাকে একটা কার্বন, দুটো কার্বন, এটা হচ্ছে কি CH3 ইথেনের স্ট্রাকচার। ঠিক আছে, সো দেখো এই যে কার্বন, একটা ফ্রন্ট কার্বন আর একটা ব্যাক কার্বন, তোমরা জানো। তো দেখো এই একটা হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন আর এখানে হাইড্রোজেন লিখলাম। তারপরে যদি এই যে 60 ডিগ্রি অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা যদি আমার 60 ডিগ্রি হয়, এখানে হাইড্রোজেন, এটা হচ্ছে কি না স্ট্যাগার্ড কনফরমেশন। ওকে, স্ট্যাগার্ড কনফরমেশন। আর এই কাছাকাছি যদি থাকে তখন তোমার সেটাকে কি বলা হয় না ইক্লিপস কনফরমেশন। ঠিক আছে, এই যে কাছাকাছি থাকছে তার মানে হচ্ছে ইক্লিপস কনফরমেশন। সো এই যে অ্যাঙ্গেলটা, এখানে অ্যাঙ্গেলটা কত, এটা 0 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে ইক্লিপস ECLIPACD ইক্লিপস কনফরমেশন। মনে রাখবে এটা হচ্ছে কি না আনস্টেবল। কেন এটা আনস্টেবল? তার কারণ এটা যে কম্পাউন্ড, এই কম্পাউন্ডটা আনস্টেবল কারণ এই যে দুটো কাছাকাছি এদের টরশন, যেটা হচ্ছে ডাইহেড্রাল অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা খুব কাছাকাছি থাকছে। কাছাকাছি দুটো অ্যাঙ্গেল থাকলে তারা কি হবে না অ্যাট্রাকশন করবে, অ্যাট্রাকশন করলে তারা দূরে সরে যাবে, দূরে সরে গেলে তাদের মধ্যে কি না তাদের স্টেবিলিটিটা কমে যাবে। এটা হচ্ছে ইক্লিপস কনফরমেশন লেস স্টেবল, স্ট্যাগার্ড কনফরমেশন মোর স্টেবল। তোমাদের এক্সামে অনেকবার কিন্তু এখান থেকে কোশ্চেন এসেছে, সো সেই পার্টটাই আমি তোমাদের ডিসকাস করলাম। ঠিক আছে, লাস্টে তোমাদের আর একটু যে পার্ট রয়েছে প্লাস আই ইফেক্ট আর মাইনাস আই ইফেক্টের অর্ডার, সেটা তোমরা একটু নোট ডাউন করে নেবে যে প্লাস আই ইফেক্ট কোনগুলো দেখায়, মাইনাস আই ইফেক্ট কোনগুলো। দেখো প্লাস আই ইফেক্ট মানে কি, যে প্লাস আই আর মাইনাস আই ইফেক্ট, প্লাস আই ইফেক্ট আর মাইনাস আই ইফেক্ট। দেখো এখান থেকে কি না কিভাবে বোঝা যায় এই এফেক্টগুলো। প্লাস আই মানে যে ডোনেট করছে তাকে প্লাস আই ইফেক্ট। প্লাস আই ধরো এখানে ধরো একটা কোনো কম্পাউন্ড রয়েছে, এখানে ধরো CH3, তাহলে এই CH3 কি করছে না এইখানে ইলেকট্রন দিচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে প্লাস আই ইফেক্ট। আর মাইনাস আই ইফেক্ট ধরো এখানে কোনো একটা ইলেকট্রন তুলে নিচ্ছে, মনে করো OH আছে, তাহলে OH থাকছে, বা এখানে আমি একটা নাইট্রো গ্রুপ দিলাম সব থেকে ভালো, তো নাইট্রোজেনের কি হয় না ইলেকট্রন টানার টেন্ডেন্সি, তাহলে এই নাইট্রোজেন নিজের দিকে ইলেকট্রন টানছে। তো সেই রকম ভাবে প্লাস আই ইফেক্ট মাইনাস আই ইফেক্টের সিরিজ যে থাকে সেই সিরিজটা তোমরা একটু লিখে নেবে। যেমন প্লাস আই ইফেক্ট কি হয় না মনে রাখবে মাইনাস, এই যে ও মাইনাস যে রয়েছে সেই ও মাইনাসের কি না প্লাস আই ইফেক্ট সব থেকে বেশি রয়েছে। দেন তোমার কি না সিও মাইনাস, তারপরে আমাদের যে পার্ট থাকে সেই পার্টগুলোও কিন্তু লিখে রাখবে, যেমন হচ্ছে CCH3 হোল 3, দেন তোমার কি হচ্ছে CCH3 হোল 2 CH এটা হবে, অ্যান্ড দেন তোমার এইভাবে CH3 হয়। এগুলো কি হয় না প্লাস আই ইফেক্ট। আর মাইনাস আই ইফেক্ট যেগুলো থাকে, যেমন ধরো যেগুলো ইলেকট্রোনেগেটিভিটি অর্ডারের উপর হয়, যেমন মাইনাস আই হচ্ছে ফ্লোরিন, দেন ক্লোরিন, দেন ব্রোমিন, দেন তোমার আয়োডিন, এগুলো হচ্ছে তারপরে মাইনাস আই ইফেক্ট কি থাকে না নাইট্রো গ্রুপের মাইনাস আই ইফেক্ট থাকে, এগুলো শুধু লিখে রাখবে প্লাস আই মাইনাস আই ইফেক্ট। তোমাদের অনেক সময় এক্সামে জিজ্ঞেস করে, কিন্তু জেনারেলি এখান থেকে অতটা বেশি কোশ্চেন আসে না, শুধু তোমরা সিরিজটা লিখে রাখবে প্লাস আই ইফেক্ট অ্যান্ড মাইনাস আই ইফেক্ট। দেখো এখান থেকে যে মোস্ট কোশ্চেন আসে সেটা হচ্ছে কার্বোকেটায়ন এন্ড কার্বো এনায়নের। কার্বোকেটায়ন বলতে কি আর কার্বো এনায়ন বলতে কি, কার্বোকেটায়নের স্টেবিলিটি, কার্বোকেটায়ন কিভাবে ফর্ম হয় সেটা তো তোমাকে বলবে না, কিন্তু এইখানে যদি টার্সিয়ারি কার্বোকেটায়ন থাকে সেটা বেশি স্টেবল। কম্পারেটিভলি কি হয় না সেকেন্ডারি কার্বোকেটায়ন আর কম্পারেটিভলি নর্মাল যে কার্বোকেটায়ন থাকে সেটা। সো টার্সিয়ারি কার্বোকেটায়নটা স্টেবল হয়, কারণ এই যে মিথাইল গ্রুপ থাকে এগুলো ধরো আর মিথাইল গ্রুপ, তাহলে এই মিথাইল গ্রুপগুলো কি করছে না এই গ্রুপটাকে স্টেবিলিটি দিচ্ছে, এই জন্য টার্সিয়ারি কার্বোকেটায়নের কি হয় স্টেবিলিটিটা বেশি হয় কম্পারেটিভলি প্রাইমারি সেকেন্ডারি। এখন রিসেন্টলি তোমাদের কিন্তু এক্সামে জিজ্ঞেস করতে পারে যে এইরকম একটা সাইক্লোপ্রোপিন রিং, এখানে ক্লোরিন রয়েছে আর এখানে মনে করো সিলভার দিয়েছে, সিলভার হাইড্রোক্সাইড আর সিলভারের যে দিয়েছে, তখন সিলভার ক্লোরাইড বেরিয়ে যাবে, দিয়ে এখানে কি না কার্বোকেটায়ন জেনারেট হবে। এরকমও তোমাদের এক্সামে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে এটা স্টেবল কম্পাউন্ড, কারণ এটা 2 পাই সিস্টেম, এটা স্টেবল, তো এই কার্বোকেটায়নটা স্টেবিলিটিটা বেশি হয়। সো এরকমও তোমাদের যদি কোশ্চেনে আসে, সো এই যে অর্ডারটা দিলাম এখানে আরেকটু তোমাদের এক্সটেন্ড করে দিচ্ছি। যদি মনে করো এইখানে এই
ট্রাই সাইক্লোপ্রোপিন রিং থাকে, এই যে কার্বোকেটায়ন এর স্টেবিলিটিটা বেশি। সেম এখানে দুটো সাইক্লোপ্রোপিন রিং, তারপরে একটা সাইক্লোপ্রোপিন রিং, তার স্টেবিলিটিটা বেশি হয়। তারপরে স্টেবিলিটিটা কি হয় না সি, এখানে পিএইচ, এখানে পিএইচ, মানে পিএইচ পিএইচ অ্যান্ড পিএইচ, একটা পিএইচ, দুটো পিএইচ আর তিনটা পিএইচ, সেই কার্বোকেটায়নের স্টেবিলিটিটা হয়। দেন টারসিয়ারি, সেকেন্ডারি অ্যান্ড প্রাইমারি। তো এটাও তোমরা কিন্তু লিখে রাখবে, ঠিক আছে। তো এটাই জেনারেলি কার্বোকেটায়ন স্টেবিলিটি অর্ডার। তারপরে সেম কার্বো অ্যানায়ন স্টেবিলিটি। দেখো কার্বো অ্যানায়ন স্টেবিলিটি বলতে অ্যারোমেটিসিটির কোশ্চেন থেকে তোমাদের যে কোশ্চেনগুলো পুছে জিজ্ঞেস করে, যেমন মনে করো এইরকম একটা কম্পাউন্ড রয়েছে, এই কম্পাউন্ডে এখানে মাইনাস রয়েছে, এখানে মাইনাস রয়েছে। আমরা হুকেলস রুল অফ অ্যারোমেটিসিটি সিস্টেমে কি জানি না, একটা অ্যারোমেটিক কম্পাউন্ড আমরা তখনই বলবো যখন 4n+2 পাই ইলেকট্রনিক সিস্টেম যেটা হবে তাকে আমরা হুকেলস রুলে তাকে অ্যারোমেটিসিটি বলবো। তাহলে দেখো এখানে দুটো ইলেকট্রন, নেগেটিভ মানে দুটো ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন, তো এটা তোমার কটা 6 পাই ইলেকট্রন। তো এই যে কার্বন আয়ন হচ্ছে এটা হচ্ছে কি স্টেবিলিটি, বিকজ হুকেলস রুল অ্যারোমেটিসিটিকে মানছে, ঠিক আছে। ঠিক সেরকম ভাবেই তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করতেই পারে, এরকম ধরো কি দিয়েছে এখানে নাইট্রোজেন এইরকম। সো এটা যদি থাকে এটা স্টেবিলিটি কি হবে, সেটাও তোমার কি না, এটাও অ্যারোমেটিক একটা কম্পাউন্ড, এটাও স্টেবিলিটি। আবার তোমাকে এইরকমও কোশ্চেন দিতে পারে ভয় খাওয়ানোর জন্য, তোমরা ভয় খাবে না। দেখো এরকম দিয়েছে চারটা, একটা দুটো এখানে এখানে, সো দেখো 2 4 6 2 8। আবার যদি এখানেও একটা এইরকম নেগেটিভ দিতে, তাহলে কি হচ্ছে না টোটাল 5 10 পাই ইলেকট্রনিক সিস্টেম, হুকেলস রুল অ্যারোমেটিসিটি 10 পাই ইলেকট্রনিক সিস্টেম, মানে সেটাও কিন্তু কি তার স্টেবিলিটিটা বেশি। এরকম সিম্পল তোমাদের কার্বোকেটায়ন কার্বো অ্যানায়নের কোশ্চেন জিজ্ঞেস করতে পারে এই চ্যাপ্টার থেকে। আর একটা লাস্ট তোমাদের কি না কার্বোকেটায়ন স্টেবিলিটির অর্ডার বলে দিচ্ছি, সেই অর্ডারটা লিখে রাখবে, অনেক সময় কাজে দিতে পারে তোমাদের। ধরো এই যে এখানে মাইনাস, এখানে এটা কি না 6 পাই ইলেকট্রনিক, এর যে স্টেবিলিটিটা এর স্টেবিলিটিটা বেশি কম্পারেটিভলি কি না CH3 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH মাইনাস, এই যে কার্বন আয়ন হচ্ছে এর স্টেবিলিটির থেকে এর স্টেবিলিটিটা বেশি। সেম এর থেকে কি না সাইক্লোপ্রোপিন অ্যানায়ন এরকম যদি থাকে, সেই এইখানে কি থাকে না এই 2 পাই আর এখানে 2 মাইনাস। সো দেখো এটা 4 পাই ইলেকট্রনিক সিস্টেম, এটা 6 পাই ইলেকট্রনিক সিস্টেম, কে বেশি স্টেবল হবে? 6 পাই ইলেকট্রনিক মানে হচ্ছে অ্যারোমেটিক সিস্টেম, আর 4 পাই অ্যারোমেটিক সিস্টেম নয়, তার মানে এ স্টেবিলিটিটা বেশি কম্পারেটিভলি এ, কিন্তু এই পার্টটা তোমরা লিখে রাখবে, এটা দেন এটা দেন এটা, কারণ এর রেজোনেটিক্যালি স্টেবল হচ্ছে, এর রেজোনেটিং স্ট্রাকচার পাবে, ঠিক আছে। কার্বন আয়নের যে স্টেবিলিটি হলো। এখন লাস্ট আমি তোমাদের আরেকটা বলছি, রিয়েজেন্ট বলেছিলাম, সেই রিয়েজেন্ট হলেই তোমাদের এখানে আমি এই চ্যাপ্টারটা ক্লোজ করব। নেক্সট সেশন কিন্তু এইভাবেই তোমাদের আরেকটা চ্যাপ্টার ডিসকাস করে দেবো। যদি কোনো ডাউট থাকে তোমরা সেটা অবশ্যই কমেন্টে বলবে, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার একটু করে দেবে, তাহলে আরো ভালো হবে, ঠিক আছে। দেখো এখানে কি না রিয়েজেন্টসের যে পার্ট রয়েছে রিয়েজেন্টের সেই পার্টগুলো, যেমন ধরো সব থেকে হচ্ছে কি না নাইট্রেশন NO2 হয়, নাইট্রেশন আর একটা নাইট্রেশন কি হয় না NO হয়। এই NO2 প্লাস আর NO2 প্লাস নাইট্রেশন করার জন্য আর NO প্লাস নাইট্রেশন করার জন্য এই দুটো যে পার্ট থাকে সেটা তোমাকে দেখতে হবে। না NO2 প্লাস মনে করো এই যে তোমার কাছে বেনজিন রিং রয়েছে, এই বেনজিন রিংকে তুমি নাইট্রেশন করবে, তো কি রিয়েজেন্ট দিবে না রিয়েজেন্ট দেয় কি না HNO3 দেয়, HNO3 প্লাস H2SO4 যদি দেয় তখন এখান থেকে কি না NO2 প্লাস জেনারেট হয়, যে NO2 প্লাস থেকে তোমার কি হয় না নাইট্রেশন হয়, সেই নাইট্রেশনকে যদি তুমি HCl দাও তাহলে এমিন হবে। তো এই যে বেনজিন রিং রয়েছে, বেনজিন রিংয়ে যদি এইরকম সেম রিয়েজেন্ট দাও তখন এখানে কি হয়ে যাবে না NO2 হয়ে যাবে, আর NO2 তে যদি HCl দিয়ে দাও তখন এখানে কি না এমিন হয়ে যাবে, এই NH2 হয়ে যাবে, আর এই NH2 এ যদি তুমি কি দিয়ে দাও না HNO এই NaNO2 HCl দিয়ে দাও, NaNO2 HCl, তখন ডায়াজোনিয়াম সল্ট হয়ে যাবে N2 প্লাস Cl মাইনাস, আর এই ডায়াজোনিয়াম সল্টে যদি তুমি কি দিবে না যদি পটাশিয়াম ফ্লোরাইড দাও তখন ফ্লোরোবেনজিন, মনে করো কপার ব্রোমাইড দিবে তখন ব্রোমোবেনজিন হয়ে যাবে, কপার আয়োডাইড দিবে আয়োডোবেনজিন হয়ে যাবে, কপার সায়ানাইড সায়ানোবেনজিন হয়ে যাবে। এখানের থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট যদি ফেনল দাও, ফেনলের সাথে রিয়েকশন কি হবে, ঠিক আছে। সো ফেনলের সাথে হয়তো তোমার এখানে
অ্যাজো কম্পাউন্ড হয়ে যায়। তারপরে এখানে কি ডায়াজোনিয়াম সল্টে যদি কি H3PO2 দেয়, এটা আর একটা ইম্পর্টেন্ট, ডায়াজোনিয়াম সল্টে H3PO2 দেয় তো বেনজিন হয়ে যায়। যেমন এটা কি বললাম না ফ্লুরোবেনজিন হয়ে যাবে। কপার সায়ানাইড দিলে সায়ানোবেনজিন হয়ে যাবে, ঠিক আছে, সায়ানোবেনজিন। ব্রোমো দিলে এটা হচ্ছে কি না ব্রোমোবেনজিন হয়ে যাবে, ব্রোমোবেনজিন। তারপরে এখানে আয়োডাইড দিয়েছে মানে হচ্ছে কি না আয়োডোবেনজিন হয়ে যাবে। দেখো তাহলে আমাদের সিম্পল নাইট্রেশন যে রিয়েজেন্ট দিচ্ছি সেই রিয়েজেন্টের যে ইউজ, সেই ইউজটা তোমরা শুধু লিখে রাখবে। এখান থেকে জেনারেলি কোশ্চেন কিন্তু আসতেই পারে, মাল্টিপল টাইম এখান থেকে কিন্তু কোশ্চেন এসেছে তোমাদের। সেম তোমরা কি করবে না NO প্লাস কিভাবে জেনারেট হয়, যে রিয়েজেন্টের নাম সেই রিয়েজেন্টটা তোমরা শুধু লিখে রাখবে। NO প্লাস হচ্ছে কি NaNO2 HCl দিলেও NO প্লাস হয়, NaNO2 HCl দিলেও তোমার কি Na প্লাস হয়, আর নাইট্রিক অ্যাসিড দিলেও কিন্তু কি হয় না NO প্লাস জেনারেট হয়। সো নাইট্রোসও তৈরি করার জন্য বা নাইট্রাইট তৈরি করার জন্য এটাই প্রসেস, এই রিয়েজেন্টে ইউজ করা হয়। সেরকম ভাবে কি না ক্লোরিনেশন যদি করা হয় তখন ক্লোরিনেশন তুমি কিভাবে করবে সেটাও তোমাকে একটু জেনে রাখতে হবে, ঠিক আছে। দেখো তোমাদের কি বললাম না ক্লোরিনেশন করতে হবে। তাহলে ক্লোরিনেশনের যে এক্সাম্পল, ক্লোরিনেশন মানে কি না আমার কাছে একটা বেঞ্জিন রয়েছে, এটাই আমি কি করব না ক্লোরিনেশন করব, ক্লোরোবেঞ্জিন করব, এটাকেই বলা হয়তো ক্লোরিনেশন। যেমন আমরা নাইট্রেশন করলাম ঠিক সেভাবে ক্লোরিনেশন করব। স্যার ক্লোরিনেশন কিভাবে হয় না আমাদের ফিডেল ক্যাপে যে রিয়েকশন থাকে, ধরো কি হয় না এখানে ক্লোরিন FeCl3 দেওয়া হয় যদি, তখন সেটা কি হয় না ক্লোরিনেশন হয়ে যায়। এটা কেন হয়, কারণ FeCl3 যে লুইস অ্যাসিড ক্লোরিনের সাথে রিয়েকশন করে FeCl4, এই যে FeCl3 কি হয় না Fe এখানে Cl এখানে Cl হয়ে যায়, তাহলে এই ক্লোরিনগুলোর নিজের দিকে টেনে নেয়, তাহলে এই ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে যায়। তার মানে এটা হচ্ছে কি না নিউট্রাল ইলেকট্রোফাইল, আর নিউট্রাল ইলেকট্রোফাইলের সাথে যদি ক্লোরিনের বিক্রিয়া করে তখন কি হয় এখানে Cl প্লাস জেনারেট হয়। আর আমি তোমাদের একটা শর্ট ট্রিক আগেও বলেছিলাম যে BESR বেনজিন ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়েকশন হয়, তো এখানে Cl প্লাস জেনারেট হয়, আর এই Cl প্লাসের সাথে রিয়েকশন হয়, লাস্টে কি হয় না ক্লোরিনেশন প্রোডাক্ট হয়। সো ক্লোরিনেশন ব্রোমিনেশন প্রোডাক্টের যে রিয়েজেন্ট সেই রিয়েজেন্টের নাম কি না রিয়েজেন্ট হচ্ছে Cl2Fe3, যেটাকে বলা হয় কিনা ক্লোরিনেশন প্রোডাক্ট, বা Cl2Feও অনেক সময় লিখে দেয়, ভয় খাওয়ার কিছু নেই, দুটোই সেম জিনিস, ঠিক আছে। সেরকম ব্রোমিনেশন যদি করতে হয় সেম, এখানে ব্রোমিন লিখে দাও, এখানে FeBr3 লিখে দাও, FeBr3, আর এখানে ব্রোমিন অর Fe। সো কোরিনেশন ব্রোমিনেশন আমরা লিখলাম। তারপরে হচ্ছে কি না ফিডেল কাপ অ্যালকাইলেশন অ্যাসাইলেশন, আমি তোমাদের কি বললাম এই যে বেনজিন রিং আছে এখানে ক্লোরিন দিচ্ছি, তাহলে কি হচ্ছে না ক্লোরিনেশন হচ্ছে, এটা হচ্ছে ফিডেল কাপ একটা অ্যালকাইলেশন হচ্ছে। ঠিক সেইভাবে যদি অ্যাসাইলেশন হয়, অ্যাসাইল গ্রুপ যদি RC ডবল বন্ড OCl কোনো অ্যাসাইল গ্রুপ হয়, তখন সেখানে কি হবে না বেনজিনে ফিডেল কাপ অ্যাসাইলেশন হবে, RC ডবল বন্ড OCl, এটা অ্যাসাইলেশনের এক্সাম্পল। তো ফিডেল কাপ অ্যালকাইলেশন অ্যাসাইলেশন কিন্তু আমরা এখানে দেখলাম। তারপরে সালফোনেশন যদি করি, আমাদের নেক্সট পার্ট কি না সালফোনেশন রিঅ্যাকশন। তো আমরা দেখলাম নাইট্রেশন, ক্লোরিনেশন, ব্রোমিনেশন, ফিডেল কাপ অ্যালকাইলেশন, ফিডেল কাপ অ্যাসাইলেশন, তারপর হচ্ছে সালফোনেশন রিঅ্যাকশন। সো বেনজিন রিং রয়েছে, বেনজিন রিংয়ে যদি আমি কি না সালফোনেশন কিভাবে করব, সালফোনেশন বলতে তোমার কি না এখানে SO3H কিভাবে আমরা ইউজ করব। সো বেনজিনে জেনারেলি সালফোনেশন যদি আমরা করতে যাই তখন কি হয় না যে ধূমায়মান H2SO4 और H2S2O2 দেয়, তখন সালফোনেশন মানে কি না H2SO4 এটা হচ্ছে ধূমায়মান H2SO4 और H2S2O7 যদি দেয়, তখন যেটাকে কি বলা হয় H2S2O7 যদি দেয়, যেটাকে ওলিয়াম বলা হয়, H2S2O7 যেটাকে ওলিয়াম। সো ওলিয়াম যদি দেয় তখন কি হয় না ধূমায়মান সালফিক অ্যাসিড জেনারেশন হয়। আর লাস্ট তোমাদের আরেকটা যেটা হচ্ছে কি না ক্লোরোমিথাইলেশন, এটা একটা ইম্পর্টেন্ট রিয়েজেন্ট, যে রিয়েজেন্টটা কিন্তু তোমরা লিখে রাখবে কি না HCHO
তার সঙ্গে কি না ক্লোরিন ইউজ করছে, তখন বেঞ্জিনে কি ফরমেশন হয় না এখানে CH2Cl ফরমেশন হয়, যেটাকে কি বলা হয় না ক্লোরোমিথাইলেশন। সো ক্লোরোমিথিলেশন বলা হয় কি না HCHO HCl, বা এটাকে কি করা হয় এই এই CL এর সঙ্গে HCHO Cl আর একটা কি কনসেন্ট্রেটেড HCl, যেটা Cl এর সোর্স হচ্ছে কি না কনসেন্ট্রেটেড HCl, এখানে কনসেন্ট্রেটেড HCl ইউজ করা হয়। তখন কি হয় কনসেন্ট্রেটেড HCl প্লাস ZnCl2, Cl এর যে সোর্স থাকে HCHO এর সঙ্গে ZnCl2 জিঙ্ক ক্লোরাইড। সো HCHO ZnCl2 কনসেন্ট্রেটেড HCl যদি দেয়, তখন বেঞ্জিনকে যদি আমরা কি করব না মিথাইলেশন করার জন্য ক্লোরোমিথাইলেশন প্রোডাক্ট, সেই প্রোডাক্ট আমরা করব। ঠিক আছে, তো দেখো আমি তোমাদের এখানে অনেকটা পার্ট ডিসকাস করে দিলাম, তোমরা এটা নোট ডাউন করে রাখবে, তোমাদের পিপিটি আমি অ্যাটাচ করে দেবো, তোমরা শুধু পিডিএফটা দেখতে থাকবে তোমাদের এক্সামের সময়, তাহলেই তোমাদের কিন্তু এই পার্টটা, এই যে চ্যাপ্টার রয়েছে এই চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট পার্ট আমি তোমাদের হাইড্রোকার্বনের যে পার্ট সেম আমি ডিসকাস করে দেবো, কোন পার্টটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। চলো এখনের জন্য বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।